একের পর এক ব্লগার হত্যার ঘটনায় অনলাইনে লেখালেখিতে সৃষ্টি হয়েছে অজানা আতঙ্ক। হামলা বা হুমকির প্রভাব পড়ছে তরুণ প্রজন্মের মুক্ত চিন্তায়। লিখতে গেলে আসলে অনেক সময় মনে হয় যে হ্যাঁ, আশঙ্কা কাজ করে যে আমার ক্ষেত্রেও এরকম হবে কিনা। কোনো একটা শব্দ চয়ন করি তখন আমার মাথায় একটা চিন্তা চলে আসে যে আসলে কি এই শব্দটা কারোর উপর কোনো প্রভাব ফেলবে। এটা আসলে একটা স্বাধীন নাগরিক হিসেবে সাধারণ নাগরিকের জীবন এটা হতে পারে না। মত প্রকাশের ক্ষেত্র সংকুচিত হওয়ায় পিছিয়ে পড়ছে দেশ, মন্তব্য বিশিষ্টজনদের। এটা ব্যাপক সংখ্যক মানুষের এই শৃঙ্খলিত বোধটা আসছে। একটা সমাজ যদি এরকম আতঙ্কের মধ্যে থাকে তাহলে সেই সমাজের সৃজনশীলতা, গণতান্ত্রিক আবহাওয়া, ভাবধারা কিছুই হওয়া সম্ভব না। দেখছিলেন সময়ের বিশেষ শিরোনাম। সন্ধ্যা সময়ের সঙ্গে আছি আমি পারমিতাহীন এবং আমি সৌমিত্র শুভ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 2017 সালের মধ্যে ঘরে ঘরে পৌঁছে দেয়া হবে দ্রুতগতির ইন্টারনেট। ডিজিটাল মেলা উদ্বোধন করে প্রধানমন্ত্রী। তথ্য প্রযুক্তির অপব্যবহার রোধের আহ্বান। সরকারি অনুদান বন্ধ থাকায় নিষ্পত্তি হচ্ছে না বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা আবেদন। প্রস্তাবিত পে স্কেল কার্যকর হলে জটিলতা বাড়ার আশঙ্কা। রাজধানী থেকে ডিবি পরিচয়ে অপহরণকারী চক্রের 7 সদস্যকে আটক করেছে র্যাব। দেশীয় অস্ত্র ও হাতকড়া উদ্ধার, মাইক্রোবাস জব্দ। দেশে প্রথমবারের মতো তৈরি হচ্ছে আন্তর্জাতিক মানের যুদ্ধ জাহাজ। থাকবে সাবমেরিন শনাক্তের ব্যবস্থা, কমবে বিদেশ নির্ভরশীলতা। এবং শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বর্ণাঢ্য র্যালি। শ্রীকৃষ্ণের জন্মতিথিতে মন্দিরে মন্দিরে পূজা অর্চনা। সাম্প্রতিক সময়ে একের পর এক ব্লগার হত্যা ও তথ্য প্রযুক্তি আইনের 57 ধারায় আটকের ঘটনায় অনলাইনে লেখালেখির ব্যাপারে মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে অজানা আতঙ্ক। আর তাই তথ্য প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে বাংলাদেশে মুক্তবুদ্ধি চর্চার অবারিত যে ক্ষেত্র গড়ে উঠেছে তা থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন অনেকেই। বিশিষ্টজনরা বলছেন এর প্রভাব এখনই বোঝা না গেলেও মত প্রকাশের ক্ষেত্রে এই ধরনের শৃঙ্খলিত বোধ দেশকে ক্রমাগত পিছিয়ে দিচ্ছে। তামিম হাসানের রিপোর্ট। 2013 সালের ফেব্রুয়ারি মাস, লাখ লাখ মানুষ রাজধানীর শাহবাগে স্বাধীনতা বিরোধীদের বিচারের দাবিতে। 90-এর স্বৈরাচার পতনের পর এত বড় গণ আন্দোলন আর দেখেনি বাংলাদেশের মানুষ। নেতৃত্বে নতুন প্রজন্ম আন্দোলনের রসদ ছিল মত প্রকাশের শক্তি আর হাতিয়ার তথ্য প্রযুক্তির সবচেয়ে বড় বিষয় ইন্টারনেট। আর তাই কণ্ঠরোধের শুরুটাও হয় তরুণদেরকে দিয়েই। নতুন প্রজন্মের মুক্ত চিন্তার প্রসারকে থমকে দিতে একে একে খুন করা হয় অভিজিৎ, অনন্ত, নিলয় সহ 5 তরুণ ব্লগারকে। অভিযোগের তীর মৌলবাদীদের দিকে। অভিজিৎ, নিলয়দের মতো গণজাগরণের আরেক সক্রিয় কর্মী শাম্মী হক নিয়মিত লেখালেখি করেন ফেসবুক ও ব্লগে। এসব ঘটনার কারণে তিনিও দিন পার করছেন প্রাণনাশের আশঙ্কায়। সম্প্রতি অপরিচিত 2 যুবক এক সন্ধ্যায় দীর্ঘক্ষণ অনুসরণ করে তার গতিবিধি। এরকম এক অনিশ্চয়তার মধ্যে শেষমেশ নিরাপত্তার জন্য থানায় জিডি করতে বাধ্য হয়েছেন তিনি। আগেও একরকম ঘরবন্দি ছিলাম, ভয় লাগতো, কিন্তু এটা ভাবতে পারতাম না যে আমি কোথাও যেতে পারবো না, ইয়ে করতে পারবো না। কিন্তু এখন তো পুরোটাই পুলিশের নিরাপত্তা হাবি যাবে এগুলোর কারণে। এখন আমি চাইলেও আসলে সব জায়গা মানে কোথাও কোনো রিলেটিভের বাসা গেলে আমার পুলিশকে নক করে যেতে হবে। এটা আসলে একটা স্বাধীন নাগরিক হিসেবে সাধারণ নাগরিকের জীবন এটা হতে পারে না। এটা খুবই অস্বস্তিকর। আর মুক্তমনাদের উপর এসব হামলা ও হুমকির প্রভাবটা সরাসরি পড়ছে তরুণ প্রজন্মের চিন্তাধারার উপর। লিখতে গেলে আসলে অনেক সময় মনে হয় যে হ্যাঁ, আশঙ্কা কাজ করে যে আমার ক্ষেত্রেও এরকম হবে কিনা। কোনো একটা শব্দ চয়ন করি তখন আমার মাথায় একটা চিন্তা চলে আসে যে আসলে কি এই শব্দটা কারোর উপর কোনো প্রভাব ফেলবে। বিশ্লেষকরা বলছেন ব্লগারদের উপর একটি মহলের নিয়মিত হামলার ঘটনা তো রয়েছেই, এর উপর যুক্ত হয়েছে অনলাইনে লেখালেখির কারণে আইসিটি অ্যাক্টের 57 ধারায় আটকের ঘটনা, যা মত প্রকাশের ক্ষেত্রগুলোকে সংকুচিত করে ফেলছে ক্রমাগত। আগে শৃঙ্খলিত বোধটা থাকতো লেখকদের মধ্যে কিংবা রাজনৈতিক নেতাদের মধ্যে। এখনকার একটা ব্যাপার হচ্ছে যেটা ফেসবুকে আসার কারণে এটা ব্যাপক সংখ্যক মানুষের এই শৃঙ্খলিত বোধটা আসছে। একটা সমাজ যদি এরকম আতঙ্কের মধ্যে থাকে তাহলে সেই সমাজের সৃজনশীলতা, গণতান্ত্রিক আবহাওয়া, ভাবধারা কিছুই হওয়া সম্ভব না। সব মিলিয়ে
বাংলাদেশে মুক্ত চিন্তা চর্চাকারীদের জন্য এক উভয় সংকটময় পরিস্থিতি। এর ফলে ইন্টারনেটের অগ্রগতির মধ্য দিয়ে নতুন প্রজন্মের মধ্যে স্বাধীন চিন্তার যেই চারণভূমি তৈরি হচ্ছিল তা বাধাগ্রস্ত হচ্ছে অনেকখানি। পর্যবেক্ষকরা বলছেন এই পরিস্থিতি চলমান থাকলে তা বাংলাদেশের চলমান যে অগ্রগতি ধারা তাকে বাধাগ্রস্ত করতে পারে অনেকভাবেই। রামিম হাসান, সময় সংবাদ, ঢাকা। 2017 সালের মধ্যে ঘরে ঘরে দ্রুতগতির ইন্টারনেট পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে গণভবনে উপজেলা ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ 2015-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। এ সময় ইন্টারনেটের সহজলভ্যতার মাধ্যমে দেশের কৃষকরা লাভবান হচ্ছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন, ইউনিয়ন পর্যায়ে ডিজিটাল সেন্টারের মাধ্যমে অনেকের কর্মসংস্থান হয়েছে, তবে এর ব্যবহারের মাধ্যমে সামাজিক অবক্ষয় যেন না হয় সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানান তিনি। আমরা কিছু প্রকল্প নিয়েছি, যেটা এস্টাবলিশিং ডিজিটাল কানেক্টিভিটি। এর মাঝে প্রায় 2250টা ইউনিয়ন ফাইবার অপটিক কেবলের আওতায় আসবে। আর ইতিমধ্যে বিটিসিএল 1000 ইউনিয়নে ফাইবার অপটিক কেবল সংযোগ দেবার কাজ করছে এবং আমরা মনে করি যে 2017 সালের মধ্যে আমাদের 4500 ইউনিয়নে এই দ্রুতগতি ইন্টারনেট সংযোগ এটা আমরা করতে সক্ষম হব। 2009 সরকার গঠন করি, তখন আমরা পেয়েছিলাম যে মাত্র 20 লাখ মানুষ ইন্টারনেট ব্যবহার করে। এত সীমিত আমরা করতাম, এটা ঠিক, কিন্তু খুব কম লোক ইন্টারনেট ব্যবহার করত। এখন সেই ইন্টারনেট ব্যবহারের সংখ্যা 5,07,07,000 ছাড়িয়ে গেছে। 16 কোটি মানুষের দেশ আমাদের, তার মাঝে এখন 5 কোটি মানুষই ইন্টারনেট ব্যবহার করে। আমাদের কৃষকরা এখন মোবাইল ফোনে ছবি তুলে এক ধানের গাছের পাতার রংটা কেন নষ্ট হয়ে গেল, কোন ধরনের সার ব্যবহার করতে হবে, সে তথ্যটাও কিন্তু তারা পাচ্ছেন, ঘরে বসে পাচ্ছেন। দেশে প্রথমবারের মতো প্রায় 800 কোটি টাকা ব্যয়ে দুটি অত্যাধুনিক ও বড় যুদ্ধজাহাজ তৈরি করছে খুলনা শিপইয়ার্ড। পাশাপাশি কন্টেইনারবাহী দুটি জাহাজও তৈরি করছে প্রতিষ্ঠানটি। 6 সেপ্টেম্বর যুদ্ধজাহাজ দুটির নির্মাণ কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর ফলে জাহাজ নির্মাণে বিদেশের ওপর নির্ভরতা কমবে বলে মনে করছেন নির্মাণ প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক। বিস্তারিত তরিকুল ইসলামের রিপোর্টে। 2014 সালের জুন মাসে আধুনিক ও বড় দুটি যুদ্ধজাহাজ তৈরির জন্য নৌবাহিনীর সঙ্গে চুক্তিবদ্ধ হয় খুলনা শিপইয়ার্ড। এ লক্ষ্যে চীনের একটি প্রতিষ্ঠানের সহায়তায় দুটি লার্জ পেট্রোল ক্রাফট এলপিসির নকশা করা হয়। নির্মাণ প্রতিষ্ঠানটি জানিয়েছে 64 মিটার দৈর্ঘ্যের প্রতিটি জাহাজ ঘন্টায় 25 নটিক্যাল মাইল গতিবেগে চলতে পারবে। আর প্রতিটি জাহাজেই থাকবে 4টি করে ভারী অস্ত্র ও অত্যাধুনিক রাডার। আগামী 1.5 বছরের মধ্যেই যুদ্ধজাহাজ দুটি নির্মাণ কাজ শেষ করার আশা করছে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। আমাদের যে ক্লাস ওয়েল্ডার, আমাদের যে উন্নত মানের যে আমাদের ফ্যাসিলিটি আছে, ওর মাধ্যমে আমরা এলপিসিটা বানাবো। এটার গুণগত মান, কাজের মান আন্তর্জাতিক মানেরই হবে বলে আমি নিশ্চিত। এই পুরো এলপিসি খরচ, এই দুটি এলপিসি নির্মাণে আমাদের সর্বমোট খরচ হবে 780 কোটি টাকা। এদিকে নৌ ফাউন্ডেশনের জন্য কন্টেইনারবাহী একটি জাহাজ নির্মাণ করেছে শিপইয়ার্ড। আরও একটি নির্মাণ কাজও শেষ পর্যায়ে রয়েছে। কন্টেইনার ভেসেলই বাংলাদেশের প্রথম কন্টেইনার ভেসেল এই শিপইয়ার্ডে করা হলো, যেটা 140টা কন্টেইনার বহন করতে পারবে। সমুদ্র যায় সাথে সাথে আমাদের সমুদ্র সম্পদ আহরণে, কার্গো ক্যারিংয়ে আমাদের এই ধরনের ভেসেলকে ভিতরের দিকে মালগুলি আনার জন্য এই কন্টেইনার ভেসেলগুলি অত্যন্ত যুগোপযোগী একটা ভেসেল হবে বলে আমি মনে করি। অত্যাধুনিক এই যুদ্ধজাহাজ দুটি শত্রুপক্ষের সাবমেরিন শনাক্তের পাশাপাশি তাদের উপর আক্রমণ চালাতে সক্ষম হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। 3টি উৎস থেকে বেসরকারি শিক্ষকদের পেনশনের অর্থ আসার কথা থাকলেও শুধু বেতন থেকে কেটে রাখা 4% টাকার উপরে নির্ভর করছে অবসর ভাতা বোর্ডের কার্যক্রম। বাকি 2 উৎস সরকারি ও বেসরকারি অনুদান বন্ধ রয়েছে দীর্ঘ 1 যুগেরও বেশি সময় ধরে। সেই সঙ্গে পর্যাপ্ত জনবল না থাকায় বছরের পর বছর আবেদনের ফাইলগুলো থেকে যাচ্ছে অনিষ্পত্তিকৃত। এতে টাকা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘসূত্রতা কমছেই না, নতুন পে স্কেল কার্যকর হলে এ সমস্যা আরও বাড়ার আশঙ্কা সংশ্লিষ্টদের। সাদিয়া আফরিনের 2 পর্বের ধারাবাহিকের আজ থাকছে শেষ পর্ব। শুরু থেকেই শূন্য পরিচালকের পদ,
একজন উপপরিচালক, একজন হিসাবরক্ষক সহ ২৮ জন কর্মকর্তা কর্মচারী দিয়ে চলছে দেশের প্রায় ২৭,০০০ বেসরকারি শিক্ষক কর্মকর্তা কর্মচারীর অবসর ভাতা নিশ্চিত করার কাজ। আবেদন জমা দেওয়ার পর পেনশনের টাকা হাতে পেতে সময় লেগে যায় কমপক্ষে ৪ বছর, আর ভাগ্য খারাপ হলে তা গড়ায় ৬ থেকে ৭ বছরে। বিলম্বের বিষয়ে জানতে চাইলে আর্থিক সংকটেরই কারণ দেখালেন কর্তৃপক্ষ। শিক্ষকদের 4% যে টাকাটা, সেই টাকা দিয়েই তাদের যতটুকু সমস্যার সমাধান করা সম্ভব হয় সেটি হয়। 2003 এবং 4 পরে সরকারিভাবে কোনো অনুমোদন, কোনো টাকা এখানে অনুদান আসেনি। গত ৫ বছর ধরে নিষ্পত্তির অপেক্ষায় এই ৪১,০০০ আবেদনকারীর বেশিরভাগেরই হয়তো সৌভাগ্য হবে না জীবদ্দশায় এই সুবিধা ভোগের। তারপরও জীবন সায়ান্নে এসে অবসর ভাতা নামক এই প্রাপ্যটি দ্রুত পাওয়ার আশায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসহায় পদচারণা শিক্ষকদের। বোর্ড আইনে অনুদান পাওয়ার ৩টি উৎসের উল্লেখ থাকলেও এক যুগেও মেলেনি কোনো অনুদান। আর ২০১১ সাল থেকে নিষ্পত্তির অপেক্ষায় থাকা আবেদনগুলোর জন্য প্রয়োজন ১,৭২০ কোটি ৪৩ লাখেরও বেশি টাকার। এদিকে নতুন পে স্কেল কার্যকর হলে এই সমস্যা আরো প্রকট হবে জানিয়ে কবে নাগাদ চলমান সমস্যার সমাধান হতে পারে তা সুনির্দিষ্ট করে বলতে পারেননি শিক্ষা সচিব। চেষ্টা চালিয়ে যাচ্ছি সরকারের থেকে আরো গ্রান্ট পাবো। অনেক টাকা তো, কমপক্ষে আরো ১,৫০০ কোটি টাকা লাগবে, ১,৫০০ কোটি। আর যখন পে স্কেল দেওয়া হবে তখন আমার মনে হয় এটা ৩ থেকে ৩,৫০০ কোটি টাকা লাগবে। ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়কে এ ব্যাপারে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি। অর্থ মন্ত্রণালয়ের কথা বলেছি। সাদিয়া আফরিন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। সীমান্ত খুলে দেওয়ার পর হাঙ্গেরি থেকে অস্ট্রিয়া পৌঁছেছে হাজার হাজার অভিবাসী। সংকট নিরসনে ইউরোপের 4টি দেশের সমঝোতা স্মারক স্বাক্ষর। নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দেশব্যাপী উদযাপন করা হচ্ছে শুভ জন্মাষ্টমী। এ উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে বিভিন্ন ধর্মীয় সংগঠন। বিকেলে রাজধানীর পলাশী থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে জনপ্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ধর্মীয় উত্তেজনা সৃষ্টির মাধ্যমে হত্যা ও সম্পদ লুট করে অসাম্প্রদায়িক চেতনাকে নষ্ট করা যাবে না। এ সময় মুক্তিযুদ্ধের চেতনা ঐক্যবদ্ধ থেকে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদকে মোকাবেলা করার আহ্বান জানান সৈয়দ আশরাফ। এদিকে বিপুল উৎসাহ উদ্দীপনা এবং আনন্দ ঘন পরিবেশে দেশের বিভিন্ন স্থানে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব 2015 পালন করা হচ্ছে। আমাদের ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। জন্মাষ্টমী উপলক্ষে সকাল 11টায় চট্টগ্রামের আন্দরকিল্লা চত্বর থেকে ঐতিহ্যবাহী বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। র্যালির শুরুতেই শান্তির পায়রা উড়িয়ে কয়েকশো ট্রাক ও লরি নিয়ে লক্ষাধিক সনাতন ধর্মাবলম্বী নরনারী এ শোভাযাত্রায় অংশ নেন। এদিকে জন্মাষ্টমী উপলক্ষে নগরীর জেমশন হলে 3 দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে জন্মাষ্টমী উদযাপন পরিষদ। শ্রীকৃষ্ণ জন্ম হয় প্রতি বছর দুষ্টের দমন শিষ্টের পালনের জন্য। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একটি বাংলাদেশ করতে চাই, এ হোক একবারে জন্মাষ্টমীর প্রধান মর্মবাণী। ময়মনসিংহের দুর্গাবাড়ি মন্দির থেকে শুরু হয় জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা। রাধাকৃষ্ণের বর্ণিল ফেস্টুন নিয়ে শোভাযাত্রাটি প্রদক্ষিণ করে শহরের বিভিন্ন সড়ক। এ সময় নেচে গেয়ে ধর্মাবলম্বী নারী পুরুষ র্যালিতে অংশ নেন। ব্রাহ্মণবাড়িয়ায় সকালে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শহরের কেন্দ্রীয় মন্দির আনন্দময়ী কালীবাড়ি প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। এতে ব্যানার ও ফেস্টুন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। বিভিন্ন সড়ক ঘুরে র্যালিটি আবারও কালীবাড়ি মন্দিরে গিয়ে শেষ হয়। যখনই কোনো ধর্মের গ্লানি হয়, অধর্মের প্রাদুর্ভাব হয়, দুষ্টদেরকে দমনের জন্য, সাধুদেরকে পরিত্রাণের জন্য উনি বারবার ধরায় আসেন। সিলেটে জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে মির্জা জাঙ্গাল পয়েন্ট থেকে একটি শোভাযাত্রা বের হয়। এতে নারী পুরুষ সহ বিভিন্ন বয়সের সনাতন ধর্মাবলম্বীরা অংশ নেন। সকল ধর্মের মানুষ যাতে এই দেশে এবং বিশ্বে বসবাস করতে পারে এবং সবাই যেন শান্তিতে বিরাজ করতে পারে, ভগবান শ্রীকৃষ্ণ সেটাই আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ঈশ্বরের নামে আমাদের যে মনোবাসনা সব যেন ঈশ্বরে পূর্ণ করে। বেলা 12:30টায় বরিশালের লাইন রোড মোড় থেকে শুরু হয় জন্মাষ্টমীর র্যালি। এটি নগরীর সদর রোড ও হাসপাতাল রোড হয়ে রামকৃষ্ণ মিশনে গিয়ে শেষ হয়। এর আগে লাইন রোড মোড় চত্বরে জন্মাষ্টমী উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ, শরীয়তপুর ও নওগাঁ সহ দেশের বিভিন্ন স্থানে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উপলক্ষে র্যালি ও শোভাযাত্রা সহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ।
শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। সকালে বঙ্গভবনে ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি GL ভৌমিক সহ বেশ কয়েকটি হিন্দু সংগঠনের নেতারা রাষ্ট্রপতির সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে অংশ নেন। এ সময় প্রধান বিচারপতি SK সিনহা ও বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার পঙ্কজ শরণও উপস্থিত ছিলেন। শুভেচ্ছা বিনিময় শেষে শ্রীকৃষ্ণের ভাবধারা ও আদর্শকে ধারণ করে সমাজে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার আহ্বান জানান রাষ্ট্রপতি। বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক সম্পর্কের অবনতির ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, শিক্ষক রাজনীতির কারণেই এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি গবেষণার সারসংক্ষেপের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী আরো বলেন, আগে যোগ্যরাই শিক্ষক হিসেবে নিয়োগ পেতেন, বর্তমানে শিক্ষক রাজনীতির কারণে এ সুযোগ সংকুচিত হয়ে পড়েছে। সবচেয়ে বড় ছিল শিক্ষক ছাত্র সম্পর্ক। আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে বলি, সেই দিনটি হারিয়ে গেছে। তারা আমার এই স্যারেরা কোনোদিন রাজনীতি করতো না। আর তখন বিশ্ববিদ্যালয়ে নীল দল, সাদা দল এগুলোও ছিল না। পলিটিক্স যখন শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়ে, তখন ফার্স্ট ক্লাস না পাওয়া টিচারও টিচার হয়েছে। কিন্তু আগে তদবির করে শিক্ষক হওয়া এ তো কোনো চিন্তার মধ্যেই ছিল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান বলেছেন, জনপ্রিয়তা নেই বলেই নির্বাচন দিতে ভয় পাচ্ছে সরকার। সকালে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির পক্ষ থেকে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি কথা বলেন। এ সময় তিনি বলেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে জনগণকে সঙ্গে নিয়ে বৃহৎ আন্দোলন গড়ে তুলবে বিএনপি। নির্বাচন তো গণতন্ত্রের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। নির্বাচন তো হতেই হবে এবং সেই নির্বাচন নিশ্চয়ই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হতে হবে। 5ই জানুয়ারির নির্বাচন অত্যন্ত প্রশ্নবিদ্ধ, এটা কোনোভাবেই স্বতঃসিদ্ধ হয়নি। আমাদের যে মুক্তিযুদ্ধ, তার মূল কথা ছিল গণতন্ত্র, সে গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে। আমি মনে করি সার্বিকভাবে নিশ্চয়ই আজকে সরকার জনপ্রিয় সরকার নয়। যদি তাই হতো তাহলে সরকারই এগিয়ে আসতো, এখন ইলেকশন করো, তাছাড়া এগিয়ে আসতেছে না। এগুলো বাস্তবতা, আমি মনে করি এগুলো যৌক্তিকও বটে। গ্যাস বিদ্যুতের নতুন নির্ধারিত দাম পুনর্বিবেচনা না করলে প্রয়োজনে আদালতে শরণাপন্ন হবে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গ্যাস বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন সংগঠনটির উপদেষ্টা ডক্টর শামসুল আলম। শুনানির 90 দিনের মধ্যে সমন্বয় না করে হঠাৎ দাম বাড়ানোর সিদ্ধান্ত বেআইনি উল্লেখ করে তিনি বলেন, জ্বালানি তেলের দাম না কমিয়ে বিদ্যুতের দাম বাড়ানো অযৌক্তিক। বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধির আদেশ বিআরসি আইনের সাথে সামঞ্জস্যহীন হওয়ায় ন্যায় বিচারের স্বার্থে আদেশ বাতিল করতে হবে। দাম বৃদ্ধির প্রস্তাবের উপর নতুনভাবে গণশুনানি হতে হবে। সেই গণশুনানির ভিত্তিতে নতুনভাবে আদেশ হবে। সে আদেশে জ্বালানি তেলের দর পতন অবশ্যই বিদ্যুৎ উৎপাদন ব্যয়ে সমন্বয় হতে হবে। সরকারকে জানালাম, দেশবাসীকে জানালাম, আমরা যদি সেই প্রতিকার না পাই, আইনি প্রতিকারের জন্য সর্বোচ্চ আদালতে শরণাপন্ন হব। রাজধানীর এয়ারপোর্ট এলাকা থেকে ডিবি পরিচয় অপহরণের সঙ্গে জড়িত অভিযোগে এক নারী সহ 7 জনকে আটক করেছে র্যাব। র্যাব জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে নিজেদের ডিবি পরিচয় দিয়ে মানুষজনকে তুলে নিত, পরে গাড়িতে করে বিভিন্ন সড়কে টহল দেওয়ার নাম করে অপহৃত ব্যক্তির স্বজনদের সঙ্গে ফোনে যোগাযোগ করে দাবি করত মুক্তিপণ। টাকা আদায় হয়ে গেলে নির্জন কোনো স্থানে তাদের ফেলে দিয়ে পালিয়ে যেত। এদের কাছ থেকে অপহরণের কাজে ব্যবহৃত মাইক্রোবাস, আগ্নেয়াস্ত্র, মোবাইল ফোন, মলম, হাতকড়া ও 50,000 টাকা উদ্ধার করা হয়। আমরা যে কয়েকটি ঘটনা শুনেছি তাদের কাছ থেকে, তারা সব জায়গায় ডিবি পরিচয় দিয়েই তারা এই অপহরণগুলো করত। রাস্তা থেকে কাউকে হঠাৎ করে ভয় দেখিয়ে, হাতকড়া এবং লাঠি দিয়ে ভয় দেখিয়ে তারা তুলে নিত, তুলে নিয়ে তাকে অপহরণ করতো এবং তার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করত। আমি বলবো, সাধারণ মানুষ অবশ্যই কখনো কোনো পরিচয় নিশ্চিত না হয়ে কারো কাছে নথি স্বীকার করবে না। তার পরিচয় নিশ্চিত হয়েই তার সাথে যাবে। এবং আপনি যদি কোনো অপরাধ না করে থাকেন, আপনাকে কেউ যদি রাস্তায় অপহরণ করে, আপনার উচিত ইনস্ট্যান্ট সাথেই আপনার এর জন্য প্রতিবাদ করা।
রাজধানীর হাতিরপুলে মোতালেব প্লাজায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মোবাইল ফোন জব্দ করেছে র্যাব। দুপুরে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় র্যাবের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে বিভিন্ন নামিদামি কোম্পানির নাম ব্যবহার করে কিছু অসাধু ব্যবসায়ী নকল মোবাইল ফোন বিক্রি করছেন। এমন তথ্যের ভিত্তিতে মোতালেব প্লাজার ৫ম তলায় তারা অভিযান চালান। এবার আমি একটু গেলাম। জলাবদ্ধতা, বর্জ্য ব্যবস্থাপনার অভাব, যানজট সহ বিভিন্ন সমস্যা অসহনীয় করে তুলেছে রাজধানীবাসীর জীবন। এসব সমস্যার জাদুকরী কোনো পরিবর্তন আনা সম্ভব নয়, তবে সমন্বিত উদ্যোগে সমাধানে সিটি কর্পোরেশন কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। ঢাকা মহানগরীর এমন সব সমস্যায় জনগণের অভিযোগের তীর বরাবরের মতো নগরপিতাদের প্রতি। দীর্ঘদিনের অপেক্ষার পর নতুন নির্বাচিত নগরপিতা পায় রাজধানীবাসী। ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সাংবাদিকদের মুখোমুখি হন মিট দ্য প্রেস অনুষ্ঠানে। নগরবাসীর জীবন দুর্বিষহ করে তোলা সমস্যাগুলোর সমাধান প্রশ্নে আনিসুল হক জানালেন, রাতারাতি জাদুকরি কোনো সমাধান নেই তার কাছে। আলাউদ্দিনের চেরাগের মতো কোনো সলিউশন নেই যে মেয়রকে পেটে খেয়ে ফেললে তাহলে এগুলো সলিউশন হয়ে যাবে। অথরিটি না থাকার পরেও আমি প্রত্যেকটি অর্গানাইজেশনের উপরে প্রেসার ক্রিয়েট করছি, যাচ্ছি, তাদের সহযোগিতা চাচ্ছি। অনুষ্ঠানে সাম্প্রতিক জলাবদ্ধতার প্রধান কারণ হিসেবে দায়ী করলেন অবৈধ খাল দখলকে, তবে আশ্বাস দিলেন খাল পুনরুদ্ধারে তৎপর রয়েছেন তিনি। খাল পুনরুদ্ধার করার এবং খাল খনন করার মালিক এককভাবে ওয়াসা। আমার 1200 কিলোমিটার পাইপের মধ্যে 600 কিলোমিটার পাইপ শুধু লোকজনের বর্জ্য আর কনস্ট্রাকশনের বর্জ্য দিয়ে ভরে। দোকানের সামনে খালের উপরে স্ল্যাব করে ফেলে এই পানি কি করে যাবে? সমন্বিত ফোকাস বেস পুশ প্রয়োজন। যানজট নিরসনে বাস টার্মিনাল নির্মাণ এবং অবৈধ বাজার উচ্ছেদের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান আনিসুল হক। মহাখালীর টার্মিনাল করতে হবে, আমিনবাজারের টার্মিনাল করতে হবে, ট্রাককে শহর থেকে ছিড়িয়ে নিয়ে যেতে হবে। একটা টার্মিনাল জায়গা পেলেও 4 বছর লাগবে তৈরি করতে। বসবাসযোগ্য একটি নগরী গড়ে তুলতে সরকারের দায়িত্বশীল সংস্থার সমন্বিত উদ্যোগের উপরও জোর দেন উত্তরের নগরপিতা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। আবারও ভাঙনের মুখে পড়েছেন রংপুরের গঙ্গাচড়া উপজেলার তিস্তাপাড়ের মানুষ। ভাঙনের শিকার হয়ে গত কয়েকদিনে সর্বশান্ত হয়েছে সেখানকার 500 পরিবার। ঘরবাড়ি হারিয়ে অনেকেই আশ্রয় নিয়েছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও শহর রক্ষা বাঁধে। স্থানীয়দের অভিযোগ, ভাঙন রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে এরই মধ্যে কাজ শুরু করেছে তারা। মানিক সরকারের রিপোর্ট। বুধবার রাত থেকেই গঙ্গাচড়া উপজেলার তিস্তাপাড়ে আকস্মিকভাবে বেড়ে যায় ভাঙ্গনের ভয়াবহতা। এ ভাঙ্গনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আলমবেদিতর ও কোলকোন ইউনিয়ন। গত কদিনে এ দুটি ইউনিয়নের 5 শতাধিক পরিবার সর্বশান্ত হয়েছে। এদের মধ্যে কেউ কেউ ঘরবাড়ি সরিয়ে নিতে পারলেও অধিকাংশই হারিয়েছেন তাদের ভিটে মাটি। গরু বাছে সব বাড়িঘর সব মেসাকার হয়ে গেছে। এখন যে আমরা আশ্রয় নেব কোনো নিরুপায়। শোক আমাদের চলেই গেল। বাড়ি ঘর, গরু ছাগল, ভুট্টের থেকে শুরু করে জমি জায়গা সবাই মেসাকার। ভাঙ্গনের তীব্রতা বাড়ায় হুমকির মুখে রয়েছে একটি ফাজিল মাদ্রাসা ও একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান। ভাঙ্গন কবলিতদের অভিযোগ, নদীর ভাঙ্গন ঠেকাতে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি পানি উন্নয়ন বোর্ড। আমাদের এই যে আঙ্গাসার যদি আসে সামান্য একটু কাজ দেখানো কাজ করে আর কাজ করে না। এভাবে আমার প্রতি বছরে আমার লাঞ্ছিত। প্রথম ভাদর মাস পড়ছে থেকেই প্রায় 400-500 ঘর চলে গেল। কোনো সরকার কোনো অ্যাকশন নেয়ছে না। পানি উন্নয়ন বোর্ডের লোকজন আসে উনি দেখে, কোনো খোঁজ খবর নাই। আসে চলে যায়, 2-1 এমনি ঘুরে ঘুরে চলে গেল, কোনো খবর নাই, কোনো কাজও করে না। আসে কোনো কারোর সঙ্গে কোনো কিছু নাই। তবে পাউব কর্মকর্তারা বলছেন ভাঙ্গন ঠেকাতে ইতোমধ্যেই কাজ শুরু করেছেন তারা। হাজিপাড়া যে আমরা স্পার করেছিলাম, স্পারগুলো নদীতে চলে গেছে। আমরা এখানে 5টা স্টাফ করেছিলাম। তদ্রুপ আমরা সাউথপাড়া স্পার করেছিলাম, সেগুলো আমাদের কিছু ক্ষতি হয়ে গেছে। আমরা নতুন করে আবার স্পার করার চিন্তা ভাবনা করতেছি। ইনশাল্লাহ আমরা মোকাবিলা করতে পারবো। এদিকে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য। আমি আগে আমাদের ফান্ডের অবস্থাটা কি আছে এখানকার চিফ ইঞ্জিনিয়ার রংপুরের সঙ্গে কথা বলে তারপরে আমি এই বিষয়গুলো আমি আসবো। গঙ্গাচড়া উপজেলার 9টি ইউনিয়নের মধ্যে 7টি ইউনিয়নের অধিকাংশ মানুষই কম বেশি নদী ভাঙ্গনের শিকার। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর।
সীমান্ত খুলে দেওয়ার পর ৪,০০০-এরও বেশি অভিবাসী বাসে করে হাঙ্গেরি থেকে অস্ট্রিয়া সীমান্তে পৌঁছেছেন। অস্ট্রিয়া সীমান্ত অতিক্রম করে এসব অভিবাসী জার্মানি যেতে পারবেন বলে একমত হয়েছে দুদেশ। অভিবাসীদের হাঙ্গেরির নিকেলসডর্ফ সীমান্ত থেকে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় নিতে একটি বিশেষ ট্রেন সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে। তবে অভিবাসীদের অস্ট্রিয়া সীমান্তে পৌঁছে দিতে বাস সরবরাহ করা হলেও শনিবার তা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হাঙ্গেরি সরকার। এদিকে অভিবাসী সংকট মোকাবেলায় সমন্বিত উদ্যোগ নেয়ার বিষয়ে হাঙ্গেরি, সার্বিয়া, মেসিডোনিয়া ও অস্ট্রিয়া শুক্রবার একটি সমঝোতা স্মারকে সই করে। হাঙ্গেরি সীমান্তে আটকা পড়া অধিকাংশ অভিবাসী সিরিয়া, ইরাক ও আফগানিস্তান থেকে আগত, যাদের বেশিরভাগই জার্মানিতে আশ্রয় নিতে চাইছে। আইসিআরসি আন্তর্জাতিক শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট টুর্নামেন্টের খবর। বিকেএসপি ৪ নম্বর মাঠে টুর্নামেন্টের হট ফেভারিট পাকিস্তানের কাছে বৃষ্টি আইনে ২০ রানে হেরেছে বাংলাদেশ। টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ছিল ১১২ রান। জবাবে ব্যাট করতে নেমে ৬ ওভারে পাকিস্তানের সংগ্রহ যখন ১ উইকেটে ৪৮ রান, তখনই শুরু হয় বৃষ্টি। এরপর আর খেলা মাঠে গড়ায়নি। দিনের আরেক ম্যাচে ভারতকে বৃষ্টি আইনে ২৩ রানে হারিয়েছে ইংল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই পাকিস্তানি বোলাররা চেপে ধরে ব্যাটসম্যানদের, ফলে নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে তারা। এক পর্যায়ে ১০০ রানের কোটা পূরণ করাই কঠিন হয়ে যাচ্ছিল বাংলাদেশের জন্য, কিন্তু আগের ম্যাচের নায়ক তীর্থর ব্যাটিং দৃঢ়তায় ১০০ রান অতিক্রম করে বাংলাদেশ। শেষ পর্যন্ত ১১২ রানে থামে তারা। জবাবে ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা করেন পাকিস্তানের দুই ওপেনার হুসাইন আলম ও মতলব কুরেশি। মাত্র ৬ ওভার খেলেই ১ উইকেট হারিয়ে তারা স্কোরবোর্ডে জমা করেন ৪৮ রান। এরপরই ম্যাচে বাধা হয়ে আসে বৃষ্টি। শেষ পর্যন্ত বৃষ্টির বাগড়ায় মাঠে আর একটি বলও গড়ায়নি, তাই ম্যাচ রেফারি বৃষ্টি আইনে পাকিস্তানকে ২০ রানে জয়ী ঘোষণা করেন। যাচ্ছেন বোলার, এবারে তুলে মারলেন, আউটের সম্ভাবনা এবং আউট হয়ে গেলেন। তাদের সন্ধ্যার সময়ে এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ২০১৭ সালের মধ্যে ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে দ্রুতগতির ইন্টারনেট। ডিজিটাল মেলা উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী, তথ্য প্রযুক্তির অপব্যবহার রোধের আহ্বান। সরকারি অনুদান বন্ধ থাকায় নিষ্পত্তি হচ্ছে না বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা আবেদন। প্রস্তাবিত পে স্কেল কার্যকর হলে জটিলতা বাড়ার আশঙ্কা। একের পর এক ব্লগার হত্যার ঘটনায় অনলাইনে লেখালেখিতে সৃষ্টি হয়েছে অজানা আতঙ্ক। মত প্রকাশের ক্ষেত্র সংকুচিত হওয়ায় পিছিয়ে পড়ছে দেশ, মন্তব্য বিশিষ্টজনদের। রাজধানী থেকে ডিবি পরিচয়ে অপহরণকারী চক্রের ৭ সদস্যকে আটক করেছে র্যাব। দেশীয় অস্ত্র ও হাতকড়া উদ্ধার, মাইক্রোবাস জব্দ। এবং শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বর্ণাঢ্য র্যালি। শ্রীকৃষ্ণের জন্মতিথিতে মন্দিরে মন্দিরে পূজা অর্চনা। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়ের।